আমরা প্রথম পার্ট শেষ করেছিলাম জহিরের নিখোঁজ হওয়া থেকে ফেরা এবং জহিরের আস্তানায় সবার আসার মাধ্যমে। যদি আপনি এখনও প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এবার দ্বিতীয় পার্ট শুরু করা যাক। সবাই এখানে আসার পর আগে পেট ভরে ভোজন করে। সেখানে সামিউল জহিরকে বলে, আমি ভাবছি আপনাকে কোনো পরিত্যক্ত বেসমেন্টে খুঁজে পাবো যেখানে আপনার চুল দাড়ি সব বড় থাকবে, কিন্তু এখন দেখছি আপনি এখানে ভালোই সুখে আছেন। জহির বলে, তোর জন্য কোনো কিছুই হলো না, তোকে নিয়ে রিপোর্টটা করাই আসলে লস। সামিউল বলে, আমি তো রিপোর্ট করেছিলাম, কিন্তু রাতারাতি সব বদলিয়ে ফেলা হয়েছে, কে করেছে তাও জানি না। জহির তখন জানাই আর্সেন গ্রুপ করেছে, এমনকি তাদের ট্রান্সপোর্টে করে সব জায়গায় পেপার বিলি করা হয়েছে। তুই একটু বেশি তাড়াহুড়ো করেছিস। কি দরকার ছিল আমার বাসায় যাওয়ার? আমি আইরিনকে সেখানে পাঠিয়েছিলাম সেখান থেকে অবন্তীকে নিয়ে আসার জন্য। আইরিন অনেক রিস্ক নিয়ে ফলো করে দেখে তোর কাছে অবন্তী সেফ আছে। তোর এই তাড়াহুড়োর জন্যই যত গন্ডগোল বেঁধে যাচ্ছিল। সামিউল বলে, আমাকে ডিবি ধরে নিয়ে গিয়েছিল, কোনো মতে তাদের থেকে বেঁচে গেছি। জহির জানাই, তুই আসলে বেরিয়ে যাসনি, তোকে ছেড়ে দেওয়া হয়েছে। সেদিন ডিবি আমার বাসায় আসছিল, তাই তো আমি ঢাকা থেকে এখানে এসেছি। তাদের আসলে তোকে দরকার ছিল না, তোর কাছেও তো আমার খবর জানতে চেয়েছিল। আসলে তাদের তোকে কোনো দরকার ছিল না, তাই ছেড়ে দিয়েছে। এসব শোনার পর সামিউল বলে, আমার ইনফর্মার বলেছে ক্লিংটন এখনও দেশেই আছে। জহির বলে, এইটা তোর ইনফর্মার বলেনি, আমার নোট চেক করে তুই পেয়েছিস। ক্লিংটন আরও 6 দিন দেশে থাকবে, কিন্তু প্রথম সুযোগ তোর জন্যই মিস গেছে। জহির শুধু সামিউলের উপরে দোষারোপ করতে থাকলে দোলন বলে, তোমার এই প্যানিকের জন্য আমাকে রিসার্চ ছেড়ে আসতে হলো। তিনজনের এসব কথোপকথনের মাঝে আইরিন এসে বসে অবন্তীর পাশে বসে বলে, তুমি দেখি মা বাবার চেয়ে তোমার বিড়ালের সাথেই বেশি খুশি আছো। অবন্তী বলে, তাদের তো আমি আছি, কিন্তু এই বিড়ালের কেউ নেই, তাই আমি তাকে আপন করে রাখি। ওদিকে দোলন জহিরকে বলতে থাকে, কেন আমাকে এবং আমার মেয়েকে এসব বিপদে ফেললে? জহির তখন দোলনকে জানাই, আমি তো তোমাকে এখানে ডাকিনি। পাশ থেকে সামিউল বলে, আমি এমন বিপদ দেখে ডেকেছিলাম, আসলে আমারই ভুল, আমার জন্য আপনারা এরকম ঝগড়া করবেন না। কিন্তু দোলন না থেমে জিজ্ঞেস করে, এই রিসর্ট কার? জহির জানাই, আইরিনের ক্লায়েন্টের। এটা শুনে দোলন বারবার ফোর্স করে, এই ক্লায়েন্ট কে? আইরিনের আসল কাজটা কি? অনেকক্ষণ চুপচাপ থাকার পর জহির এক সময় বলেই দেয়, আইরিন একজন প্রস্টিটিউট। এটা শুনে দোলন আরও কষ্ট পায়, বলে, আমাকে নিয়ে তুমি সুখী না তাই না? এখন তোমার এসব লাগে? জহির বোঝানোর চেষ্টা করে যে সে যা ভাবছে তা নয়, কিন্তু দোলন বিশ্বাসই করতে চায় না। অন্যদিকে বাইরে অবন্তী আইরিনকে বলে, বাবা মা সবসময় একটুতেই প্যানিক হয়ে যায়, কিন্তু আমি ভয় পাই না, সকল পরিস্থিতি সামলানোর চেষ্টা করি, কোনো কিছুতেই ভয় পাই না। এসব শুনে আইরিন বলে, তুমি তোমার বাবা মার মতো হওনি, তাদের থেকে একদম আলাদা হয়েছ। ওদিকে দোলন এবং জহিরের কথোপকথনের এক পর্যায়ে এক গোপন সত্য বেরিয়ে আসে, অবন্তী আসলে তাদের মেয়ে নয়, অবন্তীকে তারা অ্যাডপ্ট নিয়েছিল। কিন্তু সামনের জন্মদিনে অবন্তীকে এই ব্যাপারে জানাতে চায়, কিন্তু জহির বলে, এখনই সময় আসেনি। আড়াল থেকে অবন্তীকে যে অ্যাডপ্ট নিয়েছিল সেইটা শুনে অবাক হয় সামিউল। এদিকে অবন্তী আইরিনকে বলে, আমি তো তাদের থেকে আলাদা হবই, কারণ আমি তাদের আসল মেয়ে নই, আমাকে অ্যাডপ্ট করেছে। তারা ভাবেই আমি এই ব্যাপারটা জানি না, কিন্তু আমি আসলে জানি। জন্ম দিলেই যে বাবা মা হওয়া যায় না, এইটা আমি বুঝে গেছি। তারা আমাকে খুব ভালোবাসে, আমি তাদের সাথেই খুশি আছি। এসব শুনেই আইরিন ইমোশনাল হয়ে যায়। ওদিকে দোলন এবার জিজ্ঞেস করে, তুমি কেন অবন্তীকে আইরিনের সাথে রাখতে চেয়েছিলে? তাকে কেন এত বিশ্বাস করেছিলে? জহির বলে, আইরিনকে আমি ছোটবেলা থেকেই চিনি, এমনকি সে আমার বোনের মতো। এসব মানতে নারাজ দোলন বারবার জিজ্ঞেস করে, কেন অবন্তীকে তার কাছে রাখতে চেয়েছিল? এভাবে বারবার প্রশ্নের মুখোমুখি করলে জহির একসময় বলে ওঠে, অবন্তী আইরিনেরই মেয়ে। এটা শুনে দোলন একদম স্তব্ধ হয়ে যায়। কেন অবন্তীর এই কথাতে ইমোশনাল হয়ে পড়েছিল সেইটাও জানা যায়। আইরিন আসলে নিজের মেয়ের কথাগুলো শুনেই কান্না করছিল। অবন্তী আইরিনকে কান্না করতে নিষেধ করে, তখনই দোলন ইনসিকিউরিটি ফিল করে আইরিনের থেকে অবন্তীকে নিয়ে যায়। আইরিন তাই কষ্ট পায়। আজ সবকিছু প্রকাশ করার পর রাতের বেলা উপরের একটা রুমে চুপচাপ বসেছিল জহির। সেখানে আসে সামিউল। এসে আগে তাকে দেয় অবন্তীর খাতাতে নোট করা জহিরের সেই হিসাব নিকাশ। এরপর বলে, বের যে হব, গাড়িতে তো তেল নেই, এই দৌড়ঝাঁপের মধ্যে কাছে টাকাও নেই, আপনার কাছে কি টাকা হবে? জহির প্রথমে 500 টাকা দিলে সামিউল বলে, আরও 1000 টাকা দেন। জহির সেইটাও দেয়। টাকা নিয়ে সামিউল বলে, সব আসলে আমার জন্যই হয়েছে, আমি কিভাবে আপনার পার্সোনাল লাইফে ঢুকে গেলাম বুঝতেই পারলাম না। আইরিন আপা, দোলন আপা, অবন্তী সব মিলেমিশে একাকার হয়ে গেছে। জহির তখন বলে, জীবন তো আর নিউজ পেপারের মতো না যে একটা জায়গায় ক্রাইমের খবর তো অন্য জায়গায় স্পোর্টসের খবর। ভালো লাগলো না তো এসব পড়লাম না। জীবনটা আসলে এমন নয়, এক জায়গাতেই সব থাকে।
পার্সোনাল আর প্রফেশনকে আমি কখনোই এক করতে চাইনি, কিন্তু তা হয়ে গেছে। এসব শুনে পাশ থেকে সামিউল বলে, আবেগে পড়ে মাঝখান থেকে আমি চাকরি থেকে অব্যাহতি নিলাম। এইটা শুনে জহির একদম অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, তুই তাহলে নয়া সমাচার থেকে বেরিয়ে গেছিস? জানিস এখন কি হবে? সামিউল বলে, শুধু জানি তারা এখন আর বেতন দেবে না। জহির বলে, তারা ডেসপারেট হয়ে যাবে। সামিউল কথাটা বুঝে উঠতে না পারলে জহির বলে, তুই চাকরিটা ছাড়ার সাথে সাথে তাদের টনক নড়ে গেছে। তুই চাকরি ছাড়া মাত্রই মুনির মোবাইল বের করে কল দিয়েছে। না, কল নয়, সোজা আর্সেন গ্রুপের মালিক জোনায়েদ জামশেদের কাছে গেছে। এইটা শুনে সামিউল অবাক হয়ে যায়। জহির বলে, জামশেদকে জানানো হয়েছে তুই আর তাদের সাথে নেই। পাগলা ঘোড়া লাগাম ছুটে বেরিয়ে গেছে, তাই জামশেদ ক্লিংটনকে ফোন করে সাবধান থাকতে বলবে। তার মানে এতক্ষণ ক্লিংটন হোটেল ছেড়ে কোনো সেফ হাউজে চলে গেছে। এসব শুনে সামিউল বলে, চাকরি ছেড়ে আপনাকে আরো প্যাঁচে ফেললাম নাকি? জহির বলে, ক্লিংটন দেশে এসেছে দুইটা কাজের জন্য। এক, মার্ক ইন্টারন্যাশনাল ব্যাংকের টাকা সরানো, যা তুই ভালো করেই জানিস। আর দুই, বউ ভাত খেতে। কয়েকদিন আগে দুবাইয়ের জামশেদের ছেলের বিয়ে হয়েছে, যার বউ ভাত হবে দেশে। সেটা খেতে এখন পর্যন্ত ক্লিংটন দেশে আছে। বউ ভাতটা হবে প্রাইভেট এরিয়ায়। ভাবছি সেখানে ঢুকবো, আর সাথে তোকেও নিয়ে যাব। এইটা শুনে সামিউল খুশি হয়। জহির বলে, এবার আর কোনো লুকোচুরি নয়, সরাসরি ক্রাইম ইনভেস্টিগেশন চলবে। এসব শুনে সামিউল আরও খুশি হয়। নিজের নাম নতুন করে উজ্জ্বল করার সুযোগ পেয়েছে। দুজনের মধ্যে এসব কথোপকথনের মধ্যেই গাড়ির হর্ন পেয়ে দুজন বাইরে চলে আসে। এসে দেখে দোলন অবন্তীকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। তা দেখে জহির দোলনকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? দোলন জানায়, আমাদের বাসায়। জহির বোঝানোর চেষ্টা করে যে সেখানে গেলে সমস্যা হবে, পুলিশ নজরে রেখেছে। দোলন এসব কিছুই শুনতে চায় না, উল্টো জিজ্ঞেস করে, অবন্তী কি তোমার বাচ্চা? জহির চুপচাপ থাকলে দোলন রাগ করে গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে যেতে থাকে। তখন সামিউল গাড়ি থামিয়ে বলে, গাড়িতে কিন্তু তেল নেই। জহির ভাইয়ের থেকে তেল তোলার জন্য টাকা নিয়েছি, আপনি চাইলে নিতে পারেন। দোলন সামিউলের উপরেও রেগে গিয়ে তখনই সেখান থেকে চলে যায়। এভাবে দোলন চলে গেলে আইরিন জহিরকে বলে, এবার আপনার বিয়েটা গেল। জহির তখন বলে, এই বিয়ের চিন্তা না করে আমাদের বিয়ের বাড়িতে যেতে হবে। এরপর তারা মূল মিশনের 9 দিন আগে আসে এক পরিত্যক্ত ছাপাখানায়। আইরিন জিজ্ঞেস করে, তাকে আর লাগবে কিনা? জহির জানায়, তুমি যা করেছো তা অনেক, আশা করি তোমাকে আর লাগবে না। এটা বলে সামিউলকে নিয়ে পরিত্যক্ত ছাপাখানার ভেতরে ঢোকে। কদিন এখানে থাকাটাই তাদের প্ল্যান, কারণ এখানে তাদের কেউ খুঁজে পাবে না। আর এই ছাপাখানা থেকেই জহিরের সাংবাদিকতা জীবনের শুরু। কিন্তু তার আফসোসও আছে, অল্পদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। এসব স্মৃতিচারণের পর তারা প্ল্যান সাজাতে থাকে। তখন তাদের মাঝে আইরিন এসে বলে, আমাকে ছাড়া তো তোমরা কোনো কিছুই করতে পারবে না, তাই চলে আসলাম। আইরিনকে তাদের সাথে পেয়ে জহির খুশি হয়। সামিউল পুরো ক্রাইম বোর্ডের মতো সব প্ল্যান সাজালে জহির বলে, এসব লাগবে না। সে দুজনকে জানাই, বৌভাতের ভেন্যুটা হবে কোনো রেস্ট্রিক্টেড এলাকায়। নিমন্ত্রণ কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। সাধারণত 2টা পাস থাকবে, একটা ভিআইপিদের এবং অন্যটা সাধারণের জন্য। তবে ওই নিয়ন্ত্রণ কার্ড ভেরিফাই ছাড়া কেউ ঢুকতে পারবে না। তখন আইরিন বলে, ধরো একটা কার্ড ব্যবস্থা হয়ে গেছে। আর্সেন গ্রুপের সিস্টার্স কোম্পানি আর্সেন গার্মেন্টসের এমডি শেহজাদ চৌধুরী আমার চেনা। সে 2টা জিনিস বেশি পছন্দ করে, এক হচ্ছে তার আত্মসম্মানবোধ, আর 2 লায়লা, যে তাকে এক্সট্রা টাইম দেয়। আর এই লায়লা আমার টিমের। তার মানে একটা কার্ড পেয়ে যাচ্ছে। জহির তখন অন্য আরেকটা কার্ড নিয়ে ভাবতে থাকে, কারণ সে আর সামিউল ভেতরে যাবে। জহির ভাবতে থাকে কোন কোন মানুষজন গেস্ট হয়ে যেতে পারে। মনে হয় ডাক্তারও যেতে পারে, কারণ তাদের ফার্মা গ্রুপের রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারের কাছে যায়। সামিউল ভেবে নাই সে একটা ম্যানেজ করতে পারবে, কারণ তার বোন একজন ডক্টর। তবে চিন্তায় পড়ে যায় বিয়ে বাড়িতে কি পরে যাবে সেইটা নিয়ে। এত ভিআইপি কারো বিয়ে, আবার হিডেন ক্যামেরাও নিয়ে যেতে হবে। জহির বলে, আমাদের স্যুট পরে যেতে হবে। সামিউল জানায়, তার কাছে এত টাকা নেই, তাই জহির ভাইকেই তার স্যুট কিনে দিতে বলে। জহির তখন তাকে বলে, নিজের স্যুট বানাতেই তো হিমশিম খাচ্ছি। দুজনের এই ফকিন্নিগিরি দেখে আইরিন বলে, ঠিক আছে, তোমাদের দুজনের স্যুট আমি দিচ্ছি। সামিউলের পর আসে তার বোনের হাসপাতালে। বোনকে বলে, এবার বড় কিছু করতে যাচ্ছি। সবসময় পাহাড়ে উঠে সবাইকে দেখাতে চেয়েছিলাম আমি সবার উপরে, কিন্তু এবার পাহাড় থেকে নিচটা ভালো করে দেখতে চাই। এজন্য তোমার হেল্প লাগবে। বোন জিজ্ঞেস করে, কি হেল্প? সামিউল সবকিছু বুঝিয়ে বলে। বিয়ে বাড়িতে জহির আর সামিউল কি কি করবে এসব নিয়ে আলোচনা করলে আইরিন নিয়ে আসে কোন হোটেলে প্রোগ্রামটা হবে সেইটা। শুধু তাই নয়, সেই হোটেলের কোথায় কি সেসবও ফুটেজ নিয়ে আসে। তা দেখে সামিউল বলে, আপনি তো দেখি জিনিয়াস আপা, এত কিছু কেমনে বের করলেন? আইরিন বলে, 5 স্টার হোটেল আমার নানি বাড়ি, আর সুইমিং পুল হচ্ছে আমার নানি বাড়ির পুকুর। সামিউল আইরিনকেও তাদের সাথে যেতে বললে আইরিন জানায়,
আমি যদি চাই সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে, দেখা যাবে অধিকাংশই আমাকে চেনে। ভিআইপি গেস্টরা বলে কথা, এতে তাদের সংসারও ভেঙে যেতে পারে, যেটা আমি চাই না। ওদিকে সামিউলের বোন তাসমিরি আরসান ফার্মার রিপ্রেজেন্টেটিভকে উল্টো একটা ফোন করে বলে, সামনে তো আরসান গ্রুপের ছেলের বউ ভাতের অনুষ্ঠান, একটা কার্ডের ব্যবস্থা করে দেন, একটু দাওয়াত টাওয়াত খেয়ে আসি। রিপ্রেজেন্টেটিভ তখন বলে, এত সহজ না, সবাই সেখানে যেতে পারবে না। ডক্টর বসু স্যারের একটা কার্ড কোনো মতো ব্যবস্থা করেছি। তাসমিরি এইটা শুনে রিপ্রেজেন্টেটিভের থেকে ফোনটা নিয়ে নেয়। মূলত এইটাই জানার ছিল তার, কোন ডাক্তারের কাছে নিমন্ত্রণ পাঠিয়েছে। এর মধ্যে মিশনের আর 5 দিন বাকি। সামিউল বলে, আমরা তো আর এই ভাঙারি গাড়ি নিয়ে বিয়ে বাড়িতে যেতে পারবো না, আমাদের একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। কিন্তু জহির চিন্তা করে সামিউলের বোনকে এসবে ইনভলভ করাটা ঠিক হলো কিনা। সামিউল এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে। অন্যদিকে তাসমিরি আয়াতের মিথ্যা অসুস্থতার কথা বলে ডক্টর বসুর চেম্বারে আয়াতকে নিয়ে আসে। আয়াতও যত সব মিথ্যা অসুস্থতার কথা বলতে থাকে, তাই বসু আয়াতকে দেখতে থাকলে তাসমিরি সেই সুযোগে নিমন্ত্রণ কার্ড খুঁজে বের করে ছবি তুলে নেয়। এরপর সেই কার্ডের ছবি সামিউলকে পাঠিয়ে তাসমিরি বলে, ডাক্তার বসুর বয়স 60, সে রাত 2টা পর্যন্ত ডাক্তার ভিজিট করে, তাই জীবনেও দাওয়াত খেতে যাবে না, তবে যদি যায় তাহলে কিছু করার নেই। সামিউল এসব কথা জহিরকে বললে জহির জানায়, তাহলে আমরা 60 বছরের ডাক্তারের বেশে যাচ্ছি, আবার কিনা দাওয়াতে যাবে কিনা সেইটাও জানে না। আবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিমন্ত্রণ কার্ডের ছবি দিয়েছে, কার্ড কপি ছাড়া তো ঢুকতে পারবে না। তাই সামিউলকে বলে, বাজারে গিয়ে সকল ধরনের নিমন্ত্রণ কার্ড কিনে তোর বোনের কাছে যাবি, তারপর চেক করাবি কোন কার্ডটা ছিল। আরও 1 দিন কেটে যায়। তারা কার্ডের ছবি ভালোভাবে চেক করলে দেখতে পায় নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কেউ ফোন বা ক্যামেরা নিয়ে যেতে পারবে না। এইটা নিয়ে দুজন চিন্তা করতে থাকলে আইরিন এসে বলে, সমস্যা নেই, আমি আগে থেকেই ক্যামেরা রাখার ব্যবস্থা করেছি। সামিউল এতে আইরিনের প্রতি অনেক গ্রেটফুল হয়। জহিরও আইরিনকে বলে, তুমি আমার জন্য অনেক কিছু করলে। আইরিন বলে, এটা তো ছোটবেলা থেকেই করছি। জহির এরপর আইরিনের কাছ থেকে একটা গাড়ি চায়। পরের দিন সামিউল আস্তানা এসে অত্যন্ত এক দামি গাড়ি দেখে অবাক হয়ে যায়। জহির ভাইকে জিজ্ঞেস করে, এটা কোথায় পেলেন? জহির বলে, ম্যানেজ হয়ে যায়। এরপর তারা বিয়ে বাড়িতে গিয়ে কিভাবে নাচবে সেটার প্রস্তুতি নিতে থাকে। সামিউল চেহারাকে উজ্জ্বল করতে ফেসিয়ালও করে। বোনের কাছে অনেকগুলো নিমন্ত্রণ কার্ড নিয়ে আসে। দুজন স্যুট পরে ট্রায়াল দিতে থাকে কেমন লাগবে, আবার স্যুটে হিডেন ক্যামেরাও সেট করে। কিন্তু আইরিন এবং জহিরকে সেটা হাত দিয়ে ঢেকে দিতে দেখা যায়। এরপর আইরিন হোটেলে গিয়ে রিসেপশনিস্টকে টাকা এবং ক্যামেরা দিয়ে আসে সেট আপ করার জন্য। রিসেপশনিস্ট সেটা সেট আপ করে। এরপর তাসমিরিও খুঁজে পেয়ে যায় আসল নিমন্ত্রণ কার্ডটা। চলে আসে ফাইনাল ডে। জহির এবং সামিউল একে অন্যকে সাজায়। অন্যদিকে লায়লা শেহজাদ চৌধুরীকে তার ওয়াইফের সাথে গন্ডগোল বাঁধিয়ে দেয়। এতে শেহজাদ চৌধুরী বউয়ের কাছে কট খায়। বিয়ে খেতে আর যাওয়া হয় না। সেই কার্ডটা চলে আসে জহিরের কাছে। দুজন বেরিয়ে পড়লে দেখানো হয় তাদের ফ্যামিলির সাথে লাস্ট দেখা। সামিউল তার ভাগ্নির সাথে দেখা করে। এটা হতে পারে তাদের জীবনেরও শেষ মিশন, কারণ তারা এমন কিছু করতে যাচ্ছে যেটাতে গুমও হয়ে যেতে পারে। তাই সামিউল আয়াতকে পড়াশোনা নিয়ে বিভিন্ন কথা বলতে থাকলে তাসমিরি তা আড়াল থেকে শোনে। অন্যদিকে জহির আইরিনের গাড়ি নিয়ে দোলনের সাথে দেখা করতে আসলে দোলন আইরিনের গাড়ি শুনেই রেগে যায়। জহির তখন আবারও বোঝানোর চেষ্টা করে এই মিশনের ভয়াবহতা কতটা। দোলন বলে, তোমাকে ফিরে আসতেই হবে, যেমনটা সব সময় ফিরে এসেছ। দুজনেই ফ্যামিলির সাথে লাস্ট দেখা মনে করতে করতে চলে আসে ভেন্যুতে। সেখানে দেখতে পায় 2টা গেট, একটা ভিআইপিদের জন্য, অন্যটা সাধারণ মানুষদের। জীবনের সবচেয়ে বড় বিপজ্জনক কাজ তারা করতে চলেছে জেনেও দুজন এক এক করে ভেতরে প্রবেশ করে। সামিউল ঢোকার সময় চেকিং করে। এটাতে সে বেশ ভয় পেয়ে যায়। চেকার বারবার ডাক্তারের নাম বললে সে কোনো কিছুই শোনে না। দূর থেকে জহির তা দেখে ভয় পেয়ে যায়। ভাবতে থাকে এই বুঝি তারা ধরা খেয়ে যায়। সামিউলকে 2-3 বার নাম ধরে ডাকার পর সামিউল রেসপন্স করে, কিন্তু ভেতরে গিয়েও সামিউল নার্ভাসনেস থেকে কাঁপতে থাকে। তা দেখে জহির সামিউলকে নিয়ে আসে ওয়াশরুমে। সেখানে নিয়ে গিয়ে বলে, মনে তো হচ্ছে বিয়ে তোর, এত ভয় পাচ্ছিস কেন? সামিউল বলে, আমরা বোধহয় আগেই চলে এসেছি, ক্লিংটনকে তো কোথাও দেখছি না, আসবে তো? জহির জানায়, বিয়ে খেতে এসে তাড়াহুড়ো করতে নেই। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে তারা আলাদা হয়ে যায়। অন্যদিকে আইরিন আসে দোলনের বাসায়। ওদিকে জহির ওই রিসেপশনিস্টের পিছু পিছু যায়, যাকে দিয়ে আইরিন ক্যামেরা পাঠিয়েছিল। জহির তার কাছে গেলে বলে, ক্যামেরাটা ভেতরে নিয়ে আসতে পারেনি, এত চেকিং ছিল যে ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকার সাহসই পায়নি, তাই ডাস্টবিনে ফেলে দিয়েছি। জহিরের ক্যামেরা ছাড়া কোনো লাভ নেই, তাই ডাস্টবিনে এসেই ক্যামেরা খুঁজতে থাকে।
অন্যদিকে সামিউল দেখতে পায় বিয়ের দাওয়াত খেতে অনেক বড় বড় নেতা থেকে শুরু করে এক্স আইজিপিও এসেছে। সামিউল ক্লিংটনের এক ঝলক দেখা পেয়ে তাকে আবারও খুঁজতে থাকে। ওদিকে আইরিন দোলনের কাছে আসায় দোলন বলে, জহিরকে নিয়ে আর কিছু বলতে এসো না, আমি বিশ্বাস করব না। আইরিন বলে, আমি ছোট থেকে অঙ্কে কাঁচা ছিলাম, তাই আমি জহির ভাইয়ের কাছে অঙ্ক শিখতে যেতাম। জহির ভাই আমাকে এত সুন্দরভাবে অঙ্ক বোঝাতে থাকলেন, আমি একদম অঙ্কে ভালো হয়ে উঠলাম। যেহেতু আমি দেখতে সুন্দর ছিলাম, তাই গ্রামের অনেকেই আমার দিকে কুনজর দিতে শুরু করে। বাবা তাই অল্প দিনের মধ্যেই আমার বিয়ে ঠিক করলো। সেই বিয়েতে আমার কোনো মত ছিল না, তাই জহির ভাই আমাকে ঢাকা নিয়ে আসেন। ঢাকা নিয়ে আসার পর তিনি আমাকে বলেছিলেন আমি যেন গা বাঁচিয়ে রাখি, কিন্তু আমি তা না শুনে গা বিক্রি করলাম। অবন্তীকে আমি আমার কাছে রেখে তোমাদের মতো মানুষ করতে পারতাম না। আর আমি জানতাম তোমাদের কখনো বাচ্চা হবে না, এমনকি বাচ্চা না হওয়াতে তোমাদের বিয়ে পর্যন্ত ভাঙতে চলেছিল। তাই আমি অবন্তীকে দিয়ে দেই। জানি অবন্তীকে আমার চাইতে তোমরাই সুন্দরভাবে মানুষ করতে পারবে। আর আমি তো জানতামও না তার বাবাকে। আমি জহির ভাইকে আমার বাবার মতোই সব সময় দেখে এসেছি। জহির ভাইয়ের মন খুবই পরিষ্কার ছিল, তিনি অত্যন্ত ভালো মানুষ। এ সব কিছু শুনে দোলন বুঝতে পারে সে ভুল বুঝেছে। অন্যদিকে জহির খুবই চিন্তায় পড়ে যায়। গাড়ির ড্রাইভারের কাছে এসে ফোন করে আইরিনকে। ফোন করে বলে, যার ক্যামেরা নিয়ে ঢোকার কথা ছিল সে ক্যামেরা নিয়ে ঢুকতে পারেনি। অনেক কড়া চেকিং হচ্ছিল, তোমার কাছে কি কোনো অন্য প্ল্যান আছে? আইরিন বলে, 30 মিনিট পর জানাচ্ছি, ফোনের আশেপাশেই থাকো। অন্যদিকে সামিউল ক্লিংটনকে খুঁজতে থাকলে ডিভি অফিসারকেও দেখতে পায় যে তাকে গাড়িতে তুলেছিল। এমনকি একটু পর চিফ এডিটর কবির ভাইয়ের সাথেও তার দেখা হয়। কবিরকে এখানে উপস্থিত দেখে সামিউল বুঝতে পারে কবিরই পুরো নিউজ বদলিয়ে ফেলেছে। কবিরও তা স্বীকার করে বলে, আমার হাতে মাত্র 2টা অপশন ছিল, 1 নিউজ পেপার বদলিয়ে ফেলা, 2 নিউজ পেপারকে বাঁচিয়ে রাখা। আমি 2 নাম্বারটাই করেছি। সামিউল আর এসব শুনতে চায় না, বলে, আমি আপনাদের চাকরিটা ছেড়ে দিয়েছি। তখন কবির বলে, আমিও তোমাদের পক্ষ নিয়েছিলাম বলে আমার ওপরও প্রেশার এসেছিল, তাই শেষ বয়সে এসে এবার কিছু একটা করতে চাই, হেল্প লাগলে জানিও। সামিউল বলে, আমার কোনো হেল্প লাগবে না, শুধু একটাই ফেভার করেন যে আপনি আমাকে চেনেন না। ওদিকে আইরিন একজনকে ফোন করে রেডি থাকতে বলে। এরপর দোলনকে নিয়ে তার কাছে চলে আসে। তখন দেখা যায় তারা এসেছে সুপারস্টার নায়িকা আমিন ফারজানার কাছে। আইরিন এসে আগে ফারজানাকে শাড়ি পরতে বলে। আমিন শাড়ি পরতে গেলে আইরিন দোলনকে বলে, এও আমারই দলের, আমিও তাকে নায়িকা বানিয়েছি। ফারজানারও বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই আইরিন ফারজানার সাথে করে ক্যামেরা দিতে চায়। কিন্তু ফারজানাও ধরা পড়ার ভয় করে বলে, যে চেকিং চলছে, ধরা পড়লে আমার ক্যারিয়ার চলে যাবে। আইরিন বলে, তুই ব্যাগে করে নিয়ে যাবি, তোর ব্যাগে কেউই চেক করবে না। আর ভুলে যাস না তোকে বরিশালের মাইয়া থেকে আমি কি বানিয়েছি। এসব শুনে ফারজানা বলে, আপনি দেখি এখন বিনোদন সাংবাদিকদের মতো কথা বলছেন। তখন দোলন তার চাল চালতে থাকে। ফারজানার এক নাটকের নাম উল্লেখ করে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে এবং শেষমেশ এতে সফলও হয়। ফারজানা ক্যামেরা সাথে করে নিয়ে যেতে রাজি হয়। আইরিন তাই ফোন করে জহিরকে নায়িকা আমিন ফারজানার কথা বলে যে একটু পরেই ভেতরে প্রবেশ করবে। এইটা শুনে জহিরের চিন্তা দূর হয়ে যায়। আবার সামিউলের কাছে আসলে সামিউল বলে, ভাবছি আপনি হারিয়ে গেছেন। জহির জানায়, ক্যামেরা ম্যানেজ করতে গিয়েছিলাম, যার ক্যামেরা নিয়ে ঢোকার কথা ছিল সে ঢুকতে পারেনি, তাই আইরিন নায়িকা আমিন ফারজানার হাত দিয়ে পাঠিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই নায়িকা আমিন ফারজানাকে দুজনের একজনও চেনে না, কখনো দেখেওনি। তাই জহির আপন মনেই দাঁড়িয়ে থাকে। সে জানে আইরিন তাকে চেনার জন্য ফারজানাকে কিছু একটা ক্লু তো অবশ্যই দিয়েছে। একটু পর ফারজানা ঢুকে জহিরকে একটা ধাক্কা মেরে হাতে ক্যামেরা দেয়। তখন জহির ফারজানাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে চিনতেন? ফারজানা জানায়, না, তবে আপনি যে হবেন সেটা আমি জেনে গিয়েছি, কারণ শত মেয়ে থাকতেও আপনি কাউকেই দেখছিলেন না। এটা শুনে জহির জিজ্ঞেস করে, এইটা কে বলেছে? ফারজানা জানায়, দোলন ভাবি। এরপর ফারজানা তার মতো চলে যায়। জহির সামিউলের হাতে ক্যামেরাটা তুলে দেয়। এরপর দুজন মিলে ক্লিংটনকে খুঁজতে থাকে। একসময় ক্লিংটনকে দেখে গোপনে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে থাকে সামিউল। ছবি তোলা শেষে ওয়াশরুমে এসে সামিউল চেক করে ছবিগুলো ঠিকঠাক আছে কিনা। যখন দেখল সব ছবি একদম ঠিকঠাক, তখন জহিরকে ইশারায় বলে, এবার বের হওয়ার সময় এসেছে। জহির বের হওয়ার জন্য গেটের দিকে আসলে এক সিকিউরিটি গার্ডকে দেখতে পায়। সিকিউরিটি গার্ডকে দেখতে পেয়ে পেছনে পা ফেললে পেছন থেকে আরেকজন সিকিউরিটি গার্ড তার কাছে আসে। এরপর 2 সিকিউরিটি গার্ড জহিরকে ধরে জিজ্ঞেস করে, আপনি বরপক্ষের নাকি কনে পক্ষের? জহির কোন পক্ষের তা উত্তর দিতে না পারলে সিকিউরিটি গার্ডরা জহিরকে একটা রুমে নিয়ে আসে। সেখানে একটু পরে আসে আর্সেন গ্রুপের মালিক জামশেদ। এই জামশেদকে জহির আগে থেকেই চেনে। জহির জামশেদকে দেখে বলে, এত খ্যাতির আপ্যায়ন চলছে, তাহলে আপনি আসবেন বলে?
জামশেদ বলে, হ্যাঁ, আমি সবার সাথেই তা করি। জহির এরপর জামশেদের সাথে রুমে একটা কথা বলতে চাইলে জামশেদ রুমে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও বলে, কেউ নেই, আপনি যা খুশি বলতে পারেন। দুজনের পর ইন্টারভিউ দেওয়ার মতো করে বসে। জহির জিজ্ঞেস করে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ড্যানিয়েলের বাম হাত কামরুজ্জামান ওরফে ক্লিংটন দেশে এসেছে। সে তো আর দেশে এমনি এমনি আসেনি। শুনেছি মার্ক ইন্টারন্যাশনাল ব্যাংকের প্রধানকে সরিয়ে আর্সেন গ্রুপের কথা মতো কাউকে বসিয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? জামশেদ বলে, আপনারা সাংবাদিকরা সবসময় এক্সট্রা বাড়িয়েই বলেন। জহির বলে, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি নো কমেন্ট জানালেই তো হয়। আমিও নয় নিউজ করলাম যে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আর্সেন গ্রুপের এমডিকে ফোনে পাইনি। জামশেদ বলে, এত বেশি কথা না বলে ক্লিংটন যে দেশে এসেছে তার এভিডেন্স দেখান। জহির বলে, আমার আর্টিস্ট এভিডেন্স নিয়ে এতক্ষণে উধাও। জামশেদ হেসে বলে, এই যে দেখুন, আপনার আর্টিস্টও চলে আসছে, অর্থাৎ সামিউলকে ধরে নিয়ে আসা হয়। এরপর জামশেদ সামিউলের পকেট থেকে ক্যামেরা বের করে দুজনের ছবি তুলতে গেলে দেখে ক্যামেরায় কোনো মেমোরি কার্ডই নেই। সামিউল বলে, আমাকে আর্টিস্ট বলছেন না, আমি সেটা দেখিয়ে দিয়েছি। সামিউল ছবি তোলার পর মেমোরি কার্ডটা কবির ভাইকে দিয়ে এসেছিল। জহির সামিউলের এই খেল দেখিয়ে সামিউলকে বাহবা দিতে থাকে। জামশেদ এবার জহিরের সাথে একা কথা বলতে চায়, এজন্য বের করে দেয় সিকিউরিটি গার্ডকে। জহির তখন সামিউলকে নিয়ে বলে, ধরেন আমি একাই আছি, কিন্তু আমি জানি আপনি আমাকে এখন কি বলবেন। আমাকে অনেক টাকার অফার করবেন, কিন্তু সেটা আমি আগেই রিজেক্ট করে দিচ্ছি। আপনি যে আমাদের কিছু করতে যাবেন সেটাও করতে পারবেন না, কারণ নিচে সব গেস্টরা আছে। একটু পর আপনার সেখানেই যেতে হবে। এই কথাগুলো শুনেও আপনার এখন রাগ হচ্ছে। জামশেদ রেগে গিয়ে বলে, তোমরা আসলে কার সাথে পাঙ্গা নিচ্ছ তোমরা জানো না। 2 সাংবাদিক হঠাৎ করে নিখোঁজ হলে কজন আন্দোলন করবে? মামলার তদন্ত 2-3 দিন পর শেষ হয়ে যাবে, ফ্যামিলিও ধীরে ধীরে মেনে নেবে। জহির সামিউল বলে, এসবের তারা কোনো তোয়াক্কা করে না। তখনই জামশেদের কাছে একটা কল আসে। জামশেদ নিচে তাকালে দেখে অনেকগুলো সাংবাদিক ক্যামেরা নিয়ে হাজির হয়েছে। এইটা দেখে জামশেদ চুপসে গেলে জহির বলে, কি বিনা দাওয়াতে আরও অতিথি এসেছে নাকি? মূলত জহির আলামিনকে ফোন করে বলেছিল একটা মেইল করা হয়েছে যেখানে কয়েকজনের নাম উল্লেখ করা আছে। আমি যদি 30 মিনিটের মধ্যে না পৌঁছাই তাহলে তাদের কাছে আমার ঠিকানাটা দিয়ে দেবেন। নতুন অতিথি আসায় জামশেদ আর কিছুই করতে পারে না। সামিউল এবং জহির জামশেদকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের গাড়ির কাছে চলে আসে। সেখানে সে ড্রাইভারকে দেখতে পায় না, কারণ ড্রাইভার খেতে গেছে। তাই তারা বেরিয়ে রাস্তায় দৌড়াতে থাকে। এই দৌড়ানোর সময় তারা দোলন আইরিনের গাড়ির সামনেই পড়ে যায়। দোলন জহিরকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। সামিউল তা দেখে আইরিন আপাকে বলে, আমার তো জড়িয়ে ধরার কেউ নেই, আপনি একটু আমাকে জড়িয়ে ধরবেন নাকি? পরের দিন সামিউল অধীর আগ্রহে অপেক্ষায় থাকে ছবি আর নিউজ করা নিয়ে। তখন জহির এবং কবির মন খারাপ করে আসলে সামিউল জিজ্ঞেস করে, কি হয়েছে? জহির ছবিগুলো ভালো মতো দেখতে বলে। সামিউল ছবিগুলো ভালোভাবে দেখলে দেখতে পায় ক্লিংটনের সাথে ড্যানিয়েলও আছে, অর্থাৎ দুজনেই একসাথে দেশে এসেছে। সবসময় তারা একদিকে ফোকাস রেখেছিল, বিগ ফিশের দিকে চোখই পড়েনি। জহির বলে, ড্যানিয়েল দেশে এসেছে মানে এখন ন্যাশনাল ইস্যু। সে ফান্ড রেডি করছে মানে কোনো তৎপরতা চালাবে। সামনে আবার ইলেকশন, সরকারি লোকের সাথেও হাত থাকবে, তাই এখন নিউজ করা যাবে না, এতে তোর বিপদই হবে। সামিউল বলে, এত বড় একটা নিউজ যদি নাম দিয়ে প্রকাশ করতে না পারি তাহলে বেনামেই দেব। জহির বলে, বেনামে দিয়েও লাভ নেই, বিয়ে বাড়িতে আমাদের দেখে ফেলেছে। যত যাই হোক সামিউল তাও নিউজ করতেই চায়। জহিরও বলে, আমাদের এমন একটা নিউজ পাবলিশ করাই উচিত, কিন্তু আমাদের বিদেশে যেতে হবে। এটা শুনে সামিউল বলে, আপনি বিদেশে গিয়ে বিদেশের নিউজ এজেন্সির সাথে থাকবেন, আমাকে কে নিয়ে যাবে? জহির জানায়, সেই নিয়ে যাবে। এটা শুনে সামিউল খুশি হয়ে যায়। জহির কবির ভাইকে জিজ্ঞেস করে, কবে নিউজ পাবলিশ করতে পারবেন? কবির ভাই জানাই, তোমরা কবে বিদেশে যেতে পারবে তার ওপর। সামিউল এরপর বোনকে এসে বলে, তার বিদেশে যেতে হবে। বোন জানাই, তোর তো সুইডেনের স্কলারশিপ ছিল, বাকি পড়াশোনার খরচ আমিই দেব। সামিউল বোনের প্রতি অনেক খুশি হয়। অন্যদিকে অবন্তী তার মাকে বিবাহ বার্ষিকীর উইশ করে একটা কার্ড দেয়। দোলন এতে খুশি হয়, বলে তার বাবাকে নিয়ে একসাথে উইশ করতে। অবন্তী তখন মাকে কার্ডটা খুলে দেখতে বলে। দোলন কার্ড খুললে দেখতে পায় সেখানে একটা লেখাটা জহিরকে নিয়েই ছিল। দোলন পেছন ফিরে তাকালেই জহিরকে দেখতে পায়। জহির দোলনের পাশে বসে বলে, আমিও তোমার সাথে নেদারল্যান্ডস যাব, সব কিছুরই ব্যবস্থা করো। রাতে আইরিন সামিউলকে একটা জায়গায় নামিয়ে দেয়। সেখানে সামিউল আইরিনকে বলে, আপনিও তো ইউরোপে যাচ্ছেন? আইরিন জানাই, না। সেই দিনে আইরিনকে এক বাসা নিতে দেখা যায়। পরের দিন সামিউল তার ভাগ্নেকে লাস্টবারের মতো স্কুলে নিয়ে আসে। সেখানে সামিউল আয়াতকে বলে, তুই আমাকে জিজ্ঞেস করেছিলি না আমি কখন বড় হয়েছি? যখন আমি তোকে কোলে নিয়েছি তখন আমি বড় হয়েছি। এরপর জানাই,
তোকে স্কুলে নামিয়ে দিয়ে চলে যাব। এইটা শুনে আয়াত মামাকে তার টিফিন তখনই খেতে দেয়। সামিউলও তাই ইমোশনের সাথেই খায়। বাড়ি ফিরে ব্যাগ গোছাতে থাকলে বোনও খাবার সাথে দিয়ে দেয় যাত্রাপথে খাওয়ার জন্য। বিদায় জানিয়ে সামিউল জহির ভাইয়ের সাথে গাড়িতে ওঠে। এরপর জহির ভাইকে বলে, অনুমান করুন তো কাল সকালে কি হতে চলেছে। জহির ভাই বলে, কাল নিউজ পেপার হাতে পাওয়া মাত্রই কেউ মাথা চাপড়াবে, কেউ খুশি হবে। সবচেয়ে খুশি হবে তোর ভাগ্নে, অন্যদিকে কেউ প্রচণ্ড রেগেও যাবে। এসব কথাবার্তার মধ্যেই তারা চলে আসে এয়ারপোর্টে। সামিউল গাড়ির ডিক্কি খুললে দেখে জহির ভাইয়ের কোনো ব্যাগপত্র কিচ্ছু নেই। তাই জিজ্ঞেস করে, আপনি কি এক কাপড়েই যাচ্ছেন নাকি? জহির সামিউলকে পাসপোর্ট টিকিট দিয়ে বলে, আমি যাচ্ছি না, এর কারণ আমি তোকে পরে জানাবো। সামিউলের মন খারাপ হয়ে যায়, বলে, আপনি আমাকে ছোট ভাই মানেনি না। জহির বলে, আমার পত্রিকার একমাত্র সহকারী হচ্ছিস তুই। সামিউল খুশি হয়ে জহির ভাইকে জড়িয়ে ধরে। এরপর সামিউল জিজ্ঞেস করে, আমাদের আবার কবে দেখা হবে? জহির ভাই বলে, তোর বোনের আইসক্রিমের কৌটা তো তুই ফেরত দিতে আসবি, তখন দেখা হবে। সামিউল জানাই, তার বোন যে কি জিনিস, এটা ফেরত দিতে আসতেই হবে। এরপর বিদায় জানিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে যায়। তখন আমাদের দেখানো হয় জহিরের বিদেশে না যাওয়ার কারণ। জহির দোলনকে তার সাথে নেদারল্যান্ডস যাওয়ার কথা বললে দোলন বলে, তুমি তো এখনই যেতে পারবে না। অবন্তীকে আমরা তার মায়ের ব্যাপারে না জানালেও অবন্তী জেনে গেছে, আর আইরিনও তো সহজে ছাড়বে না। অন্যদিকে আইরিন সামিউলের সাথে লাস্টবার দেখা হওয়ার সময় বলে, সে এখন ইউরোপে যাচ্ছে না কারণ একটা মেয়ের প্রেমে পড়েছে। এমনকি মেয়েকে নিয়ে থাকার জন্য আইরিন বাসাও দেখে। এই হচ্ছে জহিরের এখন বিদেশে না যাওয়ার কারণ। ওদিকে সামিউল ইমিগ্রেশনের সময় আলামিনকে দেখতে পায়। আলামিন ইশারায় সামিউলকে ঢুকতে বলে। প্লেন টেক অফের আগ মুহূর্তে সামিউল জহির ভাইকে ফোন করে বলে, তার উচ্চতার ভয় আছে, বিমান টেক অফ না করা পর্যন্ত যেন ফোনে থাকে। জহির সামিউলের এসব কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। একটু পরে প্লেন ফ্লাই করে, সেই সাথে সিরিজটাও শেষ হয়। সব মিলিয়ে সিরিজটা বেশ ভালো, কিন্তু এন্ডিংটা বেশ তাড়াহুড়ো করা হয়েছে। চাইলেই পরের দিন কি কি হয় তা দেখানো যেত। তবে বলবো সব মিলিয়ে ভালোই। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।